ধন্যবাদ অলোকেন্দু স্যার। বাংলাদেশের সবাইকে শুভ সন্ধ্যা আ এবং আমাদের তরফ থেকে প্রণাম জানিয়ে আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। আপনারা কি দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশনটা? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আজকে আমি কথা বলবো যে আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস নিয়ে। তো আপনারা প্রথমেই ডান্ডা স্যারের লেকচার থেকে শুনেছেন যে 3 রকমের ভাস্কুলাইটিস হয়, লার্জ ভেসেল, মিডিয়াম ভেসেল অ্যান্ড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। তো আনকা ভাস্কুলাইটিস এর মধ্যে স্মল ভেসেল ভাস্কুলাইটিস এর এই সাবগ্রুপের মধ্যে পড়ে। তো এর মধ্যে 3টি অসুখ আছে, এটি একটা অসুখ নয়, এর মধ্যে 3 রকমের অসুখ হয়। গ্রানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস বা জিপিএ, এটিকে আগে বলা হতো ভেগানাস গ্রানুলোম্যাটোসিস। দ্বিতীয় হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস অথবা এমপিএ। আর তৃতীয় হচ্ছে ইওসিনোফিলিক গ্রানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, যেটাকে আমরা বলবো ইজিপিএ, বা এটিকে আগে যেটা বলা হতো চাক স্ট্রস সিনড্রোম। তো আমরা কখন সন্দেহ করব যে পেশেন্টদের এইটি হতে পারে, যে আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস হতে পারে? তো আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস মূলত হচ্ছে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, যে শরীরের এক বা একাধিক অর্গান সিস্টেম এফেক্টেড হয়। যেমন ধরুন কোনো পেশেন্টের হয়তো চোখ এবং লাংস, বা হয়তো লাংস এবং কিডনি, বা লাংস এবং নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে, বা হয়তো কিডনি আর স্কিন এফেক্টেড হচ্ছে। তো একের বেশি যদি অর্গান সিস্টেম এফেক্টেড হয়, তখন আমরা সন্দেহ করতে পারি যে আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিসের সম্ভাবনা আছে। তো এটি বয়স্ক মানুষদেরই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কিন্তু কম বয়সী এবং একেবারে বাচ্চাদের ক্ষেত্রেও পুরোপুরিভাবে রেয়ার নয়। পুরুষ এবং মহিলা দুজনদের ক্ষেত্রেই সমানভাবে দেখা যায়। আর এটি যে প্রেজেন্টেশন হয়, প্রেজেন্টেশনটা খুব সবসময় যে নির্দিষ্ট হয় তা না, কখনো কখনো এটি নির্দিষ্ট হয় যে কিডনির সমস্যা বা নিউরোলজিক্যাল সমস্যা এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। আবার কখনো কখনো কিছু নন স্পেসিফিক সিমটমস দিয়ে, কিছু সিমটমস নিয়ে বহুদিন ধরে জ্বর আসছে, ওয়েট লস হচ্ছে, তারপর ধীরে ধীরে অর্গান সিস্টেম এফেক্টেড হয়, এইভাবেও শুরু হতে পারে। তো যেমন বললাম যে জিপি আর এমপি তো বহু বছর ধরে বা মাস ধরে বা বছরের উপর ধীরে 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 ডেভেলপ হয়, অথবা হঠাৎ করে মানে কয়েক দিনের মধ্যে র্যাপিডলি প্রোগ্রেসিং রিনাল ফেলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং যে কনস্টিটিউশনাল ফিচার্স দেখা যায়, যে জ্বর, শরীরটা ভালো না লাগা, খিদে না লাগা, ওজন কমতে থাকা, এবং এই যে প্রোড্রোমাল সিনড্রোম যেগুলোকে বলা হয়, এগুলো কয়েক সপ্তাহ বা কয়েক মাস, মাসের পর মাস থাকতে পারে। তারপরে হয়তো ডেফিনিট অর্গান সিস্টেম ইনভলভ হয়। তো কি কি অর্গান সিস্টেম এই অসুখগুলিতে ইনভলভ হতে পারে? তো কনস্টিটিউশনাল সিমটম মোটামুটি তিনটেতেই সমানভাবে দেখা যায়। চোখে যদি ধরা হয় তাহলে জিপিএ তে চোখ অনেক বেশি ইনভলভ হয়, অন্য দুটি এমপিএ বা ইজিপিএ তে অত বেশি নয়। ইএনটি ম্যানিফেস্টেশন, নাক কান গলার ম্যানিফেস্টেশন জিপিএ তে সব থেকে বেশি পাওয়া যায়। হার্ট এফেক্টেড হতে পারে ইজিপিএ তে। কিডনি এফেক্টেড হয় মূলত হচ্ছে এমপিএ আর জিপিএ দুটোতেই, আর ইজিপি তে রিয়েরলি হতে পারে। স্কিন ইজিপিএ তে সব থেকে বেশি দেখা যায়, আর জিপিএ তে এমপিএ তেও দেখা যায়। সিএনএস ম্যানিফেস্টেশন মোটামুটি তিনটেতেই দেখা যায়। পেরিফেরাল নার্ভাস সিস্টেম ম্যানিফেস্টেশন যেমন রিস্ট ড্রপ বা সেন্সরি নিউরোপ্যাথি, এইগুলো ইজিপিএ তেই বেশি, তারপরে এমপিএ, তারপরে জিপিএ। নোজ এন্ড সাইনাস ম্যানিফেস্টেশন মেইনলি জিপিএ তে। আপার এয়ারওয়েজ মানে ট্র্যাকিয়া বা ব্রঙ্কাই জিপিএ তে মেইনলি হয়, তাছাড়াও ইজিপিএ তেও হতে পারে। লাং ইনভলভমেন্ট কিন্তু ইজিপিএ, জিপিএ, এমপিএ তিনটেতেই হয়। তো এখানে আপনারা যদি তিনটাকে কম্পেয়ার করা হয় তাহলে এটি তিনটে সিরিজকে একসঙ্গে পোল্ড ইন ডেটাকে দেখানো হচ্ছে। তো ইএনটি ম্যানিফেস্টেশন জিপিএ তে মোটামুটি প্রায় 90% ক্ষেত্রেই দেখা যায়, ইজিপিএ তেও কিছু ক্ষেত্রে, এমপিএ তে নয়। কিডনি ম্যানিফেস্টেশন জিপিএ এমপিএ দুটোতেই হয়, ইজিপিএ তে নয়। লাং ম্যানিফেস্টেশন তিনটেতেই দেখা যায়। আই ম্যানিফেস্টেশন মূলত জিপিএ, হার্ট ম্যানিফেস্টেশন মূলত ইজিপিএ, স্কিন এগেন তিনটেতেই, পেরিফেরাল নার্ভাস সিস্টেম 3 জায়গায় দেখা যায়। তো কি কি নাক কান গলার কি সমস্যা হলে আমরা সন্দেহ করব যে আনকা ভাস্কুলাইটিস হতে পারে? তো নেজাল ক্রাস্টিং মানে নাকের মধ্যে হয়তো
বেশি সর্দি জমে যাওয়া বা সর্দি শুকনো হয়ে যাওয়া, সাইনাস পেন, যে জায়গায় সাইনাস আছে, ম্যাক্সিলারি সাইনাস বা ফ্রন্টাল সাইনাস এলাকায় ব্যথা হওয়া, ক্রনিক রাইনোসাইনোসাইটিস হতে পারে, নেজাল অবস্ট্রাকশন, বারে বারে নাক আটকে যাওয়া, গন্ধ না পাওয়া, নাক দিয়ে পাস বা রক্ত পড়া, অতিরিক্ত চোখ দিয়ে জল পড়া, কানে শুনতে না পাওয়া, যেটি কন্ডাক্টিভ বা সেন্সরি নিউরাল হিয়ারিং লস দুটোই হতে পারে, কানে ব্যথা হওয়া, কান থেকে পুঁজ বা জলের মতো ডিসচার্জ বার হওয়া, নাকের মধ্যে আলসার হওয়া। তো এইগুলি আমরা যখনই কোনো পেশেন্টকে আনক্যাপসুলেটেড ভাস্কুলাইটিস সন্দেহ করছি, এগুলি রুটিনলি আমরা জিজ্ঞেস করা হয়, কারণ পেশেন্টরা অনেক সময় কিন্তু মানে নিজে থেকে এটা বলেন না যে এই সমস্যাগুলো আছে, কিন্তু যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় স্পেসিফিক্যালি যে আপনার এই নাক কান গলা সংক্রান্ত কোনো সমস্যা আছে, তখন তাহলে এগুলো বলেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিপি এর একটি কমন কমপ্লিকেশন যে নেজাল সেপ্টাল পারফোরেশন। তো সেপ্টাল পারফোরেশন হয়ে এই নেজাল ব্রিজ কোলাপস হয়ে গেছে, মানে নাকটা অনেকটাই থেবড়ে গেছে। এখানেও দেখুন, এখানে যে সিটি স্ক্যানে প্যারানেজাল সাইনাসের যে সিটি স্ক্যান করা হয়, সেই সিটি স্ক্যানে সেপ্টাল পারফোরেশন হয়ে গেছে। এরপরে আসি হচ্ছে লোয়ার রেসপিরেটরি ম্যানিফেস্টেশন। তো পেশেন্টরা আসতে পারেন গলা বসে যাওয়া, স্ট্রাইডার হওয়া, কাশি হওয়া, কাশির সঙ্গে রক্ত বেরোনো। তো রক্ত মাইল্ড একটুখানি বেরোতে পারে, যে কফের সঙ্গে একটু রক্তের ছিটে বেরোচ্ছে, অথবা প্রচন্ড যাকে বলে হেমোপ্টিসিস হওয়া, শ্বাসকষ্ট হওয়া, উইজিং মানে হাঁপানির মতো হতে পারে, বুকে ব্যথাও করতে পারে। তো এখানে মূলত ট্র্যাকিওব্রঙ্কিয়াল ডিজিজ হতে পারে, যেটি আসে হচ্ছে সাবগ্লটিক স্টেনোসিস বা হচ্ছে ব্রঙ্কিয়াল আলসারেশন আর হচ্ছে স্টেনোসিস। তো সাবগ্লটিক স্টেনোসিস অনেক সময় এমার্জেন্সিতে প্রেজেন্ট করে দীর্ঘদিন থাকার ফলে, এবং হয়তো ওখানে ট্র্যাকিওস্টমি করারও প্রয়োজন হতে পারে। আর লাং ইনভলভমেন্টে যেগুলি দেখা যায় যে লাং নডিউলস, তো লাং নডিউলস এ পেশেন্টরা অনেক সময় কিছু বুঝতে পারেন না, যখন আমরা জিপিএ সন্দেহ করছি যে অন্য কোনো সিস্টেম ইনভলভ হচ্ছে, রুটিন চেস্ট এক্সরেতে দেখা যায় হচ্ছে লাং নডিউলস আছে, এবং অনেক সময় এই নডিউলস গুলির মধ্যে ক্যাভিটেশনও ডেভেলপ করে। তো ডান্ডা স্যার যেটা বলছিলেন যে আমাদের দেশে মানে ভারতবর্ষ বা বাংলাদেশে অনেক সময় মেইন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে হচ্ছে টিউবারকুলোসিস, এছাড়াও আছে হচ্ছে ডিফিউজ অ্যালভিওলার হ্যামরেজ। তো পেশেন্টরা যখন ডিফিউজ অ্যালভিওলার হ্যামরেজ নিয়ে প্রেজেন্ট করেন, অনেক সময় তাদের ইনিশিয়াল যেভাবে প্রেজেন্ট করেন সেটি খুব ক্লিয়ার না থাকলে ইনফেকশনের জন্য অনেক ইনভেস্টিগেশন করা হয়। তারপর যখন ব্রঙ্কো অ্যালভিওলার লাভাজ করা হয়, তখন দেখা যায় যে তাদের অ্যাকচুয়ালি বাল ফ্লুইডে হেমোসিড্রিন লেডেন ম্যাক্রোফাজ আসে, যেটি হচ্ছে ডিফিউজ অ্যালভিওলার হ্যামরেজের মার্কার। বা অনেক সময় এইচআরসিটি তে চেস্টে দেখা যায় যে তাদের ডিফিউজ অ্যালভিওলার হ্যামরেজ হয়েছে। এছাড়াও দেখা যায় যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেটি মূলত মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসের একটি কমন ফিচার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি স্ক্যানে সাবগ্লটিক স্টেনোসিস, এইখানে ল্যারিঙ্গোস্কোপিতে দেখা যাচ্ছে যে সাবগ্লটিক এই শ্বাসনালী আমাদের প্রায় অবরুদ্ধ হয়ে গেছে। এটি হচ্ছে ভেগ লাং নডিউলস, ছোট্ট 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 নডিউলস লাংয়ের সিটিতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন যে এই নডিউলস গুলোতে ক্যাভিটি ডেভেলপ হচ্ছে। তো যখনই এইটা দেখা হয়, পেশেন্টরা এই সমস্যা নিয়ে আসেন, হয়তো পেশেন্টরা কাশি জ্বর এ নিয়ে আসছে, তো আমাদের দেশে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে টিউবারকুলোসিস বা কখনো সখনো যদি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে অ্যাসপারজিলোমা, এটাও একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের মানে অন্য সিস্টেমে যদি কিছু এফেক্টেড হয়, যেমন কিডনি বা স্কিনে বা নিউরোলজিক বা চোখে যদি কিছু দেখা যাচ্ছে, এবং অ্যানকা টেস্টিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে। এখানে দেখুন যে দুটি এক্সরে, এই পেশেন্টটি হচ্ছে 28শে ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছিলেন, এবং তার দুদিনের মধ্যে তার এক্সরেটা কতটা পাল্টে গেছে। ডিফিউজ ইনফিলট্রেটস দেখা যাচ্ছে এক্সরেতে, তো এটি হচ্ছে ডিফিউজ অ্যালভিওলার হ্যামরেজ। সিটিতেও দেখা যাচ্ছে যে গ্রাউন্ড গ্লাসিং বা ক্রেজি পেভমেন্ট অ্যাপিয়ারেন্স, ডিফিউজ অ্যালভিওলার হ্যামরেজ। তো যদি আমরা মানে পেশেন্টের কাশির সঙ্গে রক্তের কিছুমাত্র বিন্দুমাত্র সন্দেহ হয়, তবে এক্সরের ওপর ভরসা না করে উচিত হচ্ছে সিটি স্ক্যান করা। হাই রেজলিউশন সিটিতে অনেক সময় আর্লি ডিফিউজ অ্যালভিওলার হ্যামরেজ কে পিক আপ করা যায়। এরপর আসি হচ্ছে যে চামড়ায় কি কি দেখা যায়। তো চামড়ায় আমি যেমন বলেছি যে জিপিএ, ইজিপিএ, এমপিএ, 3 রকমের অসুখেই চামড়ায় বিভিন্ন ম্যানিফেস্টেশন হয়।
এখানে প্যালপেবল পারপিউরা হতে পারে, সাবকিউটেনিয়াস নডিউলস টেন্ডার যেগুলো টিপলে ব্যথা লাগে। এছাড়া সব রকমেরই পাওয়া যায়, প্যাপিউস, ভেসাইকলস, ব্লিস্টার্স, লিভিডো রেটিকুলারিস, আলসারেশন, গ্যাংগ্রিন হয়ে যাওয়া। তো মুখের মধ্যে দেখা যায় যে স্ট্রবেরি জিঞ্জিভাইটিস, যে আমাদের যে গাম সেইগুলি লাল হয়ে যায় এবং মুখের মধ্যে বড় ঘা, জিভের ধারে ঘা হতে পারে। তো এগুলি থেকে যখন বায়োপসি করা হয় তখন দেখা যায় যে লিউকোসাইটোক্লাস্টিক ভ্যাসকুলাইটিস উইথ ফিব্রিনয়েড নেক্রোসিস আর ডার্মাল স্মল ভেসেলস এ নিউট্রোফিলিক ইনফিলট্রেশন আছে। এবং যখন ইমিউনোফ্লোরেসেন্স করা হয় তখন কখনো কখনো IgM and C3 ডিপোজিট অ্যারাউন্ড স্মল ভেসেলস দেখা যেতে পারে, কিন্তু জেনারেলি মূলত এরা হচ্ছে পসি ইমিউন। তো এখানে দেখুন কিছু ছবি দেখা যাচ্ছে, এটি হচ্ছে প্যালপেবল পারপিউরা। এই যে ছোপ 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 ছোপ। তো অনেক সময় ডেঙ্গিতেও আমাদের দেশে এরকম দেখা যায়, কিন্তু ডেঙ্গিতে হচ্ছে নন প্যালপেবল হয়, এইখানে কিন্তু প্যালপেবল পারপিউরা। তো বাচ্চাদের একটা অসুখ এর সঙ্গে আপনারা কমনলি পরিচিত থাকবেন, হেনক্সেলিন পারপিউরা। তো সেইখানেও এরকমই দেখা যায় প্যালপেবল পারপিউরা। এটি দেখছেন যে এখানে গ্যাংগ্রিন হয়ে গেছে, হাতে আঙুলগুলিতে গ্যাংগ্রিন হয়ে গেছে। এইখানে দেখুন যে এখানে চামড়ায় পুরোপুরি মানে ব্লিস্টার ফর্ম করেছে, আগে হয়তো প্যালপেবল পারপিউরার মতো, কিন্তু বিভিন্ন ধরনের ব্লিস্টার, এখানে আলসারেশন হয়ে গেছে এবং আলসার জায়গাগুলিও কালো হয়ে গেছে। এইগুলি হচ্ছে আলসারেশন। তো স্কিনে অনেক সময় নন হিলিং আলসার, মানে ঘা চামড়ায় আলসার হয়ে গেছে, সেগুলি শুকোচ্ছে না, এরকম ভাবেও পেশেন্টরা আসেন। এখানে দেখুন যে এগেন প্যালপেবল পারপিউরা, তারপরে স্কিন ইনফ্যাক্ট হয়ে গেছে, এক একটি জায়গা কালো হয়ে গেছে। এখানে পায়ের মধ্যেও প্যালপেবল পারপিউরার মতো দেখা যাচ্ছে। এইখানে চামড়ায় ঘা হয়ে গেছে, ঘায়ের মধ্যে কালো অংশ দেখা যাচ্ছে। এইখানে ছোট্ট ছোট্ট হেমারেজ হয়েছে পায়ের আঙুলে, আঙুলের মধ্যে এরকম দেখা যাচ্ছে। এখানে নাকের মধ্যে পুরো গ্যাংগ্রিনাস চেঞ্জ পুরো হয়ে গেছে। তো এগুলো সবই মানে বিভিন্ন রকমের আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিসে দেখা যায়। তো এইটাকেই আমরা বলছি হচ্ছে স্ট্রবেরি জিঞ্জিভাইটিস, যে আমাদের যে মাড়ি বা গাম থাকে সেইটা পুরো লাল টকটকে হয়ে যাওয়া, এখানে দেখুন, বা মুখের মধ্যে বড় ঘা হয়ে যাওয়া। তো এরপরে আসছি হচ্ছে যে কিডনিতে কি কি দেখা যায়। তো কিডনিতে অ্যাসিম্পটোম্যাটিক হেমাচুরিয়া, যে হয়তো পেশেন্টরা এসেছেন হচ্ছে লাং ম্যানিফেস্টেশন নিয়ে, আমরা একটি রুটিন ইউরিন টেস্ট করেছি এবং ইউরিন টেস্টে দেখা যাচ্ছে আরবিসি পাওয়া যাচ্ছে। এরপরে হচ্ছে আরো যেটা কমনলি দেখা যায় যে কয়েকদিন বা কয়েক সপ্তাহ বা ধরে ধীরে ধীরে সিরাম ক্রিয়াটিনিন লেভেল বাড়তে থাকছে। সাব নেফ্রোটিক প্রোটিনিউরিয়া, যে নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনিউরিয়া আসছে না কিন্তু প্রোটিন লস হচ্ছে। তো এই যে হেমাচুরিয়া প্লাস সাব নেফ্রোটিক প্রোটিনিউরিয়া, তখনই আমাদের আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস সন্দেহ করা উচিত। এছাড়াও অনেক সময় র্যাপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়েও রোগীরা আসেন, যে মানে হঠাৎ করে তাদের পা ফুলে যাচ্ছে, সারা শরীর ফুলে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে। তো সেরকম ভাবেও আসেন। অ্যানকা নেগেটিভ পসি ইমিউন গ্লোমেরুলোনেফ্রাইটিস হয় ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো এই পেশেন্টরা অনেক সময় এই র্যাপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস এর মতোই আসেন, যে হঠাৎ করে তাদের ক্রিয়াটিনিন বেড়ে যাচ্ছে এবং কিডনি ইউরিন রুটিন টেস্টে দেখা যাচ্ছে হিমাচুরিয়া, প্রোটিনিউরিয়া আছে, কিন্তু এদের অ্যানকা টেস্ট করলে দেখা যায় যে নেগেটিভ। তো এদের কিন্তু ট্রিটমেন্ট যখন করা হয় তখন এদের ট্রিটমেন্টকে রিনাল লিমিটেড ভ্যাসকুলাইটিস বা পসি ইমিউন গ্লোমেরুলোনেফ্রাইটিস, মানে আনকা ভ্যাসকুলাইটিস এর মতোই ট্রিটমেন্ট করা হয়। তো এরপরে আসছি যে চোখে এবং অরবিটে কি কি হতে পারে। তো কিছু কিছু নন স্পেসিফিক ম্যানিফেস্টেশনস হয়, যেমন কনজাংটিভাইটিস, এপিস্ক্লেরাইটিস, কিন্তু কিছু কিছু ম্যানিফেস্টেশন এই ভ্যাসকুলাইটিসের জন্য খুবই স্পেসিফিক, যেমন স্ক্লেরাইটিস। তো স্ক্লেরাইটিস খুবই স্পেসিফিক। যদি স্ক্লেরাইটিস হয় তো আমরা জানি যে স্ক্লেরাইটিস আমাদের রুমেটোলজিকে অসুখে একমাত্র রুমাটয়েড আর্থ্রাইটিসেই বেশি দেখা যায়, অথবা হচ্ছে আনকা অ্যাসোসিয়েটেড ভ্যাসকুলাইটিস। তো রুমাটয়েড আর্থ্রাইটিসে পেশেন্টরা স্ক্লেরাইটিস নিয়ে আসেন না, তাদের অলরেডি গাঁটে ফোলা অনেক দিনের অসুখ থাকে, কিন্তু আনকা অ্যাসোসিয়েটেড ভ্যাসকুলাইটিসে পেশেন্টরা কিন্তু স্ক্লেরাইটিস নিয়েও প্রথম ম্যানিফেস্টেশন স্ক্লেরাইটিস হতে পারে। তো এইসব ক্ষেত্রে পেশেন্টরা অনেক সময় আমাদের অপথ্যালমোলজিস্টদের কাছে প্রথম আসেন, স্ক্লেরাইটিসে করেন, এবং তাদের হয়তো কয়েক মাস বাদে অন্য সিস্টেমে ম্যানিফেস্টেশন হতে পারে। এছাড়া অপটিক নিউরাইটিস হতে পারে, রেটিনাল ভ্যাসকুলাইটিস হতে পারে, ইউভিআইটিস হতে পারে।
এছাড়া জিপিএ তে দেখা যায় যে রেট্রো অরবিটাল সিউডো টিউমার হতে পারে। তো এটার একটি কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কখনো কখনো হচ্ছে IgG4 সিনড্রোম। তো এখানে আপনারা দেখছেন যে ডিফিউজ স্ক্লেরাইটিস চোখে, তো স্ক্লেরাইটিস এর পেশেন্টরা আসেন হচ্ছে চোখ লাল হয়ে গেছে, চোখে প্রচন্ড ব্যথা করছে এই সাদা অংশে। এখানে দেখুন যে অরবিটাল সিউডো টিউমার, এই অরবিটের পেছনে এই জায়গায় সিটি স্ক্যান অফ অরবিটে দেখা যাচ্ছে যে একটি মাস লিশন রয়েছে। নিউরোলজিক ম্যানিফেস্টেশন, তো প্রথম যেটি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মোনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, যে পেশেন্টের রিস্ট ড্রপ হলো বা ফুট ড্রপ হলো, তো একাধিক যদি নিউরোলজিক নার্ভ পলসি হয় তখন আমরা বলছি যে মোনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স। সেন্সরি নিউরোপ্যাথি হতে পারে, ক্রেনিয়াল নার্ভ পলসিস হতে পারে। তারপরে হচ্ছে যে অনেক সময় পেশেন্টরা হয়তো সিজার, খিঁচুনি নিয়ে এলেন বা হয়তো অল্টার সেন্সোরিয়াম নিয়ে এলেন, তারপরে তাদের এমআরআই তে দেখা গেল যে একটা মাস লিশন রয়েছে। তো প্রথমেই যেটি অনেকে সন্দেহ করা হয় যে হয়তো কোনো টিউমার হয়েছে, কিন্তু বায়োপসির পর দেখা যায় যে সেটি হয়তো জিপিএ রয়েছে। এগেন এখানেও IgG4 সিনড্রোম একটি গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া যেমন 6 নার্ভ পলসি হতে পারে, সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইনভলভ হয়, যেটি কিনা জিপিএ পেশেন্টদের প্রায় 15% ক্ষেত্রে এবং এমপিএ পেশেন্টদের 70% ক্ষেত্রে ইনভলভ হতে পারে, তাহলে তাদের প্রগনোসিস কিন্তু অতটা ভালো হয় না। তো যারা ভ্যাসকুলাইটিস আর মোনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স নিয়ে আসেন, তাদের প্রগনোসিস কিন্তু অন্যান্য অর্গান ম্যানিফেস্টেশনের থেকে জেনারেলি খারাপই হয়, এবং তাদের যদি শুধুমাত্র স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা হয় তাহলে তাদের মানে ট্রিটমেন্ট ফেলিয়ার হওয়ার চান্স অনেক বেশি, এবং তাদের বেশিরভাগ সময় অ্যাডিশনাল ইমিউনোসাপ্রেসিভ থেরাপি প্রয়োজন হয়। এছাড়াও আরো অন্যান্য অর্গান সিস্টেমও ইনভলভ হতে পারে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, হার্টে হতে পারে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস। এটা হার্ট ইনভলভমেন্ট আমি বলেছি যে ইজিপিএ তে অনেক বেশি কমন। লোয়ার জেন্ট্রিউরিনারি ট্র্যাক্ট মানে ইউরেটার, প্রস্টেট, প্যারোটিড গ্ল্যান্ড, থাইরয়েড, লিভার, ব্রেস্ট, মূলত শরীরের প্রায় যে কোনো অর্গানে ভ্যাসকুলাইটিস এফেক্ট করতে পারে, এবং এই যে আনইউজুয়াল অর্গানগুলোতে যখন এফেক্ট করে তখন আমাদের সাহায্য করে হচ্ছে বায়োপসি বা অ্যানকা রিপোর্ট। তো ইজিপিএ একটু আলাদা, সেই জন্য আমি ইজিপিএ নিয়ে আলাদাভাবে বলছি। তো ইজিপিএ এর সব থেকে বড় গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। এটি প্রায় 95% ক্ষেত্রে হয়, এবং সব থেকে যেটা মনে রাখার হচ্ছে যে ভ্যাসকুলাইটিস অ্যাকচুয়ালি যখন হচ্ছে তার কিন্তু 8 থেকে 10 বছর আগে রোগীদের অ্যাজমা থাকে। এছাড়াও পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে প্রায় 75% ক্ষেত্রে। সেন্ট্রাল নার্ভাস ম্যানিফেস্টেশন মানে সাবঅ্যারাকনয়েড এন্ড সেরিব্রাল হ্যামারেজ, সেরিব্রাল ইনফাকশন, ক্রেনিয়াল নার্ভ পলসিস এইসবও হতে পারে, এবং 2/3 ক্ষেত্রে স্কিনের ইনভলভমেন্ট হয়, যে প্যালপেবল পাপিরা বা সাবকিউটেনিয়াস নডুলস। কার্ডিয়াক ইনভলভমেন্ট হতে পারে, তো কার্ডিয়াক ইনভলভমেন্ট অন্য দুটি টাইপের চেয়ে ইজিপিএ তে অনেক বেশি হতে পারে, এবং ইজিপি এর ক্ষেত্রে মৃত্যুর একটা অন্যতম কারণ হচ্ছে কার্ডিয়াক ইনভলভমেন্ট। তো বেশিরভাগ পেশেন্টদের পেরিফেরাল ব্লাডে ইওসিনোফিলিয়া অনেক বেশি থাকে, মানে 1500 মাইক্রোলিটারের বেশি, এবং সব থেকে কমনলি 5000 বা থেকে 9000 পার মাইক্রোলিটারের থেকে বেশি। কিন্তু অনেক সময় হয় কি যে প্রথমে যদি অ্যাজমার জন্য গ্লুকোকর্টিকয়েড দেওয়া হয় তাহলে ইওসিনোফিল লেভেল অনেক ক্ষেত্রেই কমে যায়। অ্যানকা 30 থেকে 60% ক্ষেত্রে দেখা যায়। তো জিপিএ, এমপিএ, ইজিপিএ সবারই লাংসকে এফেক্ট করে, কিন্তু ইজিপিএ তে যেটা তফাৎ করতে সাহায্য করে যে এত বেশি ইওসিনোফিলিয়া আর পেশেন্টদের অ্যাজমা, অনেক দিন ধরে অ্যাজমা থাকে, তো সেটি কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় না, মানে অন্যদের প্রেজেন্টেশন অনেক বেশি অ্যাকিউটলি হয়, আর ইজিপিএ বহু বছর ধরে অ্যাজমা আছে, তারপর ভ্যাসকুলাইটিক ম্যানিফেস্টেশন অন্যান্য অর্গানে হচ্ছে। ইএনটি ম্যানিফেস্টেশনও অনেক ক্ষেত্রে দেখা যায়, এর মধ্যে যেটি গুরুত্বপূর্ণ হচ্ছে নেজাল পলিপ। তো নেজাল পলিপ কিন্তু জিপিএ তে দেখা যায় না, কিন্তু ইজিপিএ তে দেখা যায়। তো ইজিপি আমরা কখন সন্দেহ করব? যখন হচ্ছে যে অ্যাজমা বয়সকালে হচ্ছে, অ্যাডাল্ট পেশেন্টদের অ্যাজমা হচ্ছে, সেই অ্যাজমা আমরা স্টেরয়েড, খাওয়া স্টেরয়েড বা হয়তো ইনহেলেশন স্টেরয়েড দিয়েও খুব বেশি কন্ট্রোল হচ্ছে না, এবং এই ধরনের পেশেন্টদের বহুদিন ধরে, বহু বছর ধরে স্টেরয়েড খেতে খেতে হয়। তারপরে যখন হঠাৎ করে ভ্যাসকুলাইটিক ম্যানিফেস্টেশন যেমন স্কিনে বা হচ্ছে নার্ভে হয়,
তখন অ্যাজমা সিভিয়ারিটি আর বছরে যবার করে বাড়াবাড়ি হচ্ছে সেটা বেড়ে যায়। এবং অ্যাজমার চিকিৎসায় যেহেতু স্টেরয়েড ব্যবহার হয়, সেই জন্য ইজিপি এর ইনিশিয়াল সিমটম অনেক ক্ষেত্রেই কিন্তু সেই স্টেরয়েড ব্যবহার ফলে চাপা পড়ে যায়, এবং স্টেরয়েডের ব্যবহার যতক্ষণ না কমানো হচ্ছে ততক্ষণ পুরোপুরি অসুখটাকে বোঝা যায় না। তো আমেরিকান কলেজ অফ রুমেটোলজির কিছু ক্রাইটেরিয়া আছে, যে অ্যাজমা, তারপরে ইওসিনোফিলিয়া, মনোনিউরোপ্যাথি, তারপরে হচ্ছে মাইগ্রেটরি অর ট্রানজিয়েন্ট পালমোনারি ওপাসিটিস, প্যারানেজাল সাইনাস অ্যাবনর্মালিটিস, আর বায়োপসিতে যখন দেখা যাচ্ছে যে এক্সট্রাভাস্কুলার এরিয়া, মানে যে ব্লাড ভেসেলের বাইরে ইওসিনোফিল জমা হচ্ছে। তো এখানে যদি বায়োপসিতে ভাস্কুলারিটিস দেখা যাচ্ছে আর এই 6টা ক্রাইটেরিয়ার মধ্যে 4টে ফুলফিল করছে, তাহলে ইজিপিএ ডায়াগনোসিস করা যায়। তো আমরা এতক্ষণ ধরে ক্লিনিক্যাল যে লক্ষণগুলো সেগুলো সম্বন্ধে শুনলাম। এবার আসছি হচ্ছে যে আমরা ডায়াগনোসিস কি করে করব। তো প্রথম হচ্ছে সন্দেহ। তো আমি আগেই বলেছি যে মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট যদি হয়, তখন আমরা সন্দেহের মধ্যে কিন্তু ভ্যাসকুলাইটিস কে রাখবো। মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট এবং কনস্টিটিউশনাল ফিচার্স, যে জ্বর, ওয়েট লস, খিদে না লাগা, এগুলো। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে যেগুলো আসবে সেগুলি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ইনফেকশন। বিভিন্ন দেশে, আমাদের সাউথ ইস্ট এশিয়া ইনফেকশন ভীষণভাবে কমন। এবং দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এই রোগগুলি কিছুটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়, ক্যান্সার। তো ক্যান্সারও কিন্তু এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আসবে। তো প্রথমেই আমরা শুরু করব হচ্ছে যে রুটিন ইনভেস্টিগেশন দিয়ে, যে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টে অনেক সময় দেখা যায় যে হিমোগ্লোবিন কম থাকে, টোটাল লিউকোসাইট কাউন্ট অনেক বেশি থাকে, এবং প্লেটলেট কাউন্টও বেশি থাকে। লিভার ফাংশন টেস্ট, ক্রিয়াটিনিন বেশি থাকতে পারে। ইউরিন রুটিন, তো ইউরিন রুটিনে আমরা দেখবো যে আরবিসি অ্যাক্টিভ ইউরিনারি সেডিমেন্ট, মানে আরবিসি আছে কিনা, কাস্ট আছে কিনা, এবং প্রোটিনিউরিয়া আছে কিনা, এবং 24 আওয়ার্স ইউরিন প্রোটিন। চেস্ট এক্সরে, এবং চেস্ট এক্সরেতে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তখন আমরা সিটি থোরাক্স আর এইচআরসিটি করব। তো এইচআরসিটিতে বা সিটি থোরাক্সে যদি কিছু পাওয়া যায়, তখন আমাদের ব্রঙ্কোস্কোপি আর ব্রঙ্কো অ্যালভিওলার লাভাজ করতে হবে। কারণ মেইন যে বলেছি যে ইনফেকশন, তো ইনফেকশন রুল আউট করার জন্য ব্রঙ্কোস্কোপি আর বাল দরকার। ইনফেকশনের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হতে পারে, বা টিউবারকুলোসিস হতে পারে। এছাড়া যদি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকে, না রিস্ট ড্রপ, ফুট ড্রপ থাকে, তখন আমাদের নার্ভ কন্ডাকশন ভেলোসিটি করতে হবে। এছাড়া ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বা অন্যান্য ধরনের ইনফেকশনের জন্য ব্লাড কালচার ভীষণ গুরুত্বপূর্ণ টেস্ট। তো এগুলো হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন, যেগুলো সব পেশেন্টদের ক্ষেত্রেই মোটামুটি করা হয়। এরপর আসছে হচ্ছে স্পেশাল ইনভেস্টিগেশন, যেগুলো কোনো আমাদের ডায়াগনস্টিক ক্লু দেবে। তো গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে বায়োপসি। তো কোথা কোথা থেকে বায়োপসি করা যায়? প্রথমত হচ্ছে স্কিন, খুব ইজিলি অ্যাক্সেসেবল। স্কিনে যদি লিউকোসাইটোপ্লাস্টিক ভ্যাসকুলাইটিস আছে এবং অন্যান্য অর্গান সিস্টেম ম্যানিফেস্টেশন মিলে যাচ্ছে, তাহলে ডায়াগনোসিস অনেকটা ইজি। কিডনি বায়োপসি করা হয় যদি ক্রিয়াটিনিন বেশি থাকে বা অ্যাক্টিভ ইউরিনারি সেডিমেন্ট থাকে। কিডনি বায়োপসিতে জেনারেলি পসিমিউন গ্লোমেরুলোনেফ্রাইটিস দেখা যায়। নার্ভ বায়োপসি দেখা যায়, কিন্তু নার্ভ ইনভলভমেন্ট যদি অনেকদিন হয়ে গিয়ে থাকে, তাহলে হয়তো মানে ভ্যাসকুলাইটিস নাও পাওয়া যেতে পারে। যদি আর্লি ইনভলভমেন্ট হয়, তখনও স্টেরয়েড বা কিছু ব্যবহার করা হয়নি, তখন নার্ভ বায়োপসি করলে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। লাং বায়োপসি জেনারেলি করা হয় না, কারণ অন্যান্য ম্যানিফেস্টেশন, মানে যে কম্প্যাটেবল ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এবং অ্যানকা টেস্টিং আমাদের উত্তর দিয়ে দেয়, কিন্তু লাংও কখনো সখনো করা হয়। লাং বায়োপসিতে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন দেখা যায়। এছাড়াও কখনো সখনো নেজাল সেপ্টাল বায়োপসি করা হয়। তো সব থেকে গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে অ্যানকা, অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি। এটা PR3 হতে পারে বা এমপিও হতে পারে। তো অ্যানকা দুটি পদ্ধতিতে টেস্ট করা যায়, একটা হচ্ছে ইনডিরেক্ট ইমিউনোফ্লোরেসেন্স বা হচ্ছে এলাইজা। তো এটি হচ্ছে পি অ্যানকা, আর এটা হচ্ছে সি অ্যানকা বা সাইটোপ্লাজমিক অ্যানকা। কিন্তু ইনডিরেক্ট ইমিউনোফ্লোরেসেন্স সব জায়গায় হয়তো অ্যাভেলেবল নাও হতে পারে। তো আজকালকার দিনে যেটা বলা হয় যে এলাইজা পদ্ধতিও অ্যানকা টেস্টিং এর ক্ষেত্রে স্বীকৃত পদ্ধতি, এবং এলাইজা যদি করা হয় তাহলেও সেটা ইকুয়ালি ভ্যালিড। তো কিন্তু এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে পেশেন্টরা প্রথম যখন আসেন, তখন যদি লাইফ থ্রেটনিং ম্যানিফেস্টেশন হয়, তো অ্যানকা আসতে অনেক সময় কিন্তু দেরি হয়, অ্যানকা রিপোর্ট আসতে। তো আমরা কিন্তু অ্যানকা রিপোর্টের জন্য বসে থাকতে পারি না। আমরা যদি কম্প্যাটেবল ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়, যে ধরুন ডিফিউজ অ্যালভিওলার হেমরেজ হয়েছে, তার সঙ্গে কিডনি ইনভলভ হচ্ছে এবং ইনফেকশন রুল আউট করা হয়ে গেছে, তখন কিন্তু আমরা অ্যানকার জন্য বসে না থেকেই ট্রিটমেন্ট শুরু করে দেওয়াটা জরুরি। কারণ
কিছু কিছু ক্ষেত্রে না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো মুশকিল হয়ে যেতে পারে। তো এবার আমরা আসবো হচ্ছে যে কিভাবে আমরা আনক্যাস্ট্রেটেড ভাস্কুলাইটিস কে ম্যানেজ করব। তো ম্যানেজমেন্টে হচ্ছে তিনটে ফেজ থাকে, ইন্ডাকশন ফেজ, মেনটেনেন্স ফেজ আর হচ্ছে লং টার্ম ফলো আপ। তো ইন্ডাকশন ফেজে আমরা জেনারেলি দিই হচ্ছে যে 3 থেকে 6 মাস, এখানে হাই ডোজে স্টেরয়েড ব্যবহার করা হয়। এরপরে আসছে হচ্ছে মেনটেনেন্স ফেজ, যে ওই 3 থেকে 6 মাস থেকে প্রায় 2 থেকে 4 বছর পর্যন্ত। আর হচ্ছে লং টার্ম ফলো আপ। তো লং টার্ম ফলো আপ ইনডেফিনিট, এটা কেউই বলতে পারে না যে মানে কতদিন অবধি ট্রিটমেন্ট করা উচিত, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, স্পেশালি জিপি এর ক্ষেত্রে দেখা গেছে যে 5 বছরের পরেও রিল্যাপস কিন্তু হতে পারে। কি কি ওষুধ ব্যবহার করা হয়? তো প্রথম মানে যেটা লাইফ সেভিং ওষুধ হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। তো শুরুতে যদি সিভিয়ার ম্যানিফেস্টেশন হয় তাহলে ইন্ট্রাভেনাস পালস মিথাইলপ্রেডিসোলন দেওয়া হয়, 3 দিন দেওয়া হয়। তারপরে পরবর্তীকালে ওরাল স্টেরয়েড দেওয়া হয় এবং সেটি ধীরে ধীরে টেপার অফ করে দেওয়া হয়। তো আমরা অন্যান্য ভ্যাসকুলাইটিস এর মতো এখানেও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর 6 মাস আমরা খুব কম ডোজে স্টেরয়েডের কে টার্গেট করি, মানে 10 mg নিচে স্টেরয়েড টার্গেট করা হয়। এছাড়াও যেহেতু আমরা জানি যে স্টেরয়েড বহুদিন ধরে ব্যবহার করতে হবে, স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট সঙ্গে সঙ্গে একসঙ্গেই শুরু করা দরকার। তো মেইন যে দুটি স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট ইন্ডাকশনের জন্য ব্যবহৃত হয় হচ্ছে সাইক্লোফসফামাইড আর রিটুক্সিম্যাব। তো সাইক্লোফসফামাইড বহু বছর ধরে ব্যবহার করা হচ্ছে, সাইক্লোফসফামাইড টাইম টেস্টেড, কিন্তু এরও কিছু কিছু সাইড এফেক্ট আছে যেগুলো আমরা এক্ষুনি দেখবো। আর রিটুক্সিম্যাব ইদানিং কালে এসেছে, রিটুক্সিম্যাবও খুব ইকুয়ালি ব্যবহার করা হচ্ছে এবং সাইক্লোফসফামাইড সাইড এফেক্ট কে কিছু কিছু ক্ষেত্রে ওভারকাম করতে রিটুক্সিম্যাব সাহায্য করে। এছাড়াও আরো যে যে ওষুধগুলি ব্যবহার করা হয় স্পেশালি মেইনটেনেন্স ক্ষেত্রে, অ্যাজাথায়োপ্রিন, মিথোট্রেক্সেট, মাইকোফেনলেট, আর রিটুক্সিম্যাবও কিন্তু মেইনটেনেন্স থেরাপির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ডিজিজ অসুখটা যেরকম হতে পারে যে শুরুতেই হলো অ্যাক্টিভ ডিজিজ চিকিৎসার পরে হয় রেমিশনে চলে যেতে পারে অথবা রিফ্র্যাক্টরি হয়ে যেতে পারে, যে ওষুধে কাজ দিচ্ছে না। তো রেমিশন আবার ওষুধ খেয়ে রেমিশন, আবার বহু বছর পরে ওষুধ ছাড়া রেমিশন। আর পেশেন্টরা যখন এই রেমিশনের সময় ওষুধ খেয়ে বা ওষুধ ছাড়া, তখন তাদের আবার রিল্যাপস হতে পারে। তো রিল্যাপস হলে তাদের আবার ট্রিটমেন্ট ঘুরে ফিরে সেই অ্যাক্টিভ ডিজিজের মতোই করা হয়। তো আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে শুরু করছি। তো মিথোট্রেক্সেট বা এমএমএফ কখন ব্যবহার করব? এমএমএফ মানে মাইকোফেনলেট মোফেটিল। তো ইউলার গাইডলাইন্স বলছে যে যখন নেজাল ডিজিজ থাকছে এবং নেজাল সাইনাস ডিজিজ থাকছে, কিন্তু যেখানে কোনো হাড় ইনভলভড হচ্ছে না, কোনো কার্টিলেজ কোলাপস নেই, মানে নেজাল সেপ্টাল পারফোরেশন এই ধরনের নেই, শুকতে গন্ধ শুকতে কোনো অসুবিধে নেই এবং কানে শুনতে কোনো অসুবিধে নেই। তো এই জিনিসগুলি যদি থাকে আমাদের ইমিউনোসাপ্রেশন অনেক বাড়াতে হবে। এই জিনিসগুলি যদি না থাকে তাহলে আমরা মিথোট্রেক্সেট বা মাইকোফেনলেট ব্যবহার করতে পারি। স্কিন যদি ইনভলভড হয় কিন্তু যদি কোনো আলসারেশন না থাকে তাহলে এগুলো ব্যবহার করা যেতে পারে। যদি মায়োসাইটিস থাকে, স্কেলটাল মাসেল ইনভলভড হয়, কার্ডিয়াক ইনভলভমেন্ট হলে কিন্তু এগুলি ব্যবহার করা যাবে না। আর লাংসে যদি নন ক্যাভিটেটিং পালমোনারি নডিউলস থাকে আর পেশেন্টের কোনো হিমোপটেসিস না হচ্ছে, তখন মিথোট্রেক্সেট বা মাইকোফেনলেট ব্যবহার করা যাবে। তো কখন করা যাবে না? যদি মেনিনজাস ইনভলভড হয়, রেট্রো অরবাইটাল ডিজিজ যদি হয়, হার্ট যদি ইনভলভড হয়, মেসেন্টেরিক ডিজিজ যদি হয়, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স এবং পালমোনারি হেমরেজ, ডিফিউজ অ্যালভিওলার হেমরেজ যদি হয়, তাহলে কিন্তু মিথোট্রেক্সেট বা মাইকোফেনলেট ব্যবহার করা যাবে না। তো যদি আমরা সামারি করি তাহলে নন অর্গান থ্রেটনিং ভ্যাসকুলাইটিসে আমরা গ্লুকোকর্টিকয়েডস আর মাইকোফেনলেট বা মিথোট্রেক্সেট ব্যবহার করতে পারি। আর যদি অর্গান থ্রেটনিং হয় সেই ক্ষেত্রে আমাদের পালস স্টেরয়েড আর সাইক্লোফসমাইড অথবা গ্লুকোকর্টিকয়েড অথবা রিটুক্সিম্যাব ব্যবহার করতে হবে। তো এইবারে আমরা কিছু কিছু ট্রায়াল যেগুলি এসেছিল শুরু থেকে সেগুলি পড়বো। তো এটি হচ্ছে প্রথম পাবলিশ ট্রায়াল, 1971 সালে প্রথম নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে পাবলিশ হয়েছিল। এটি হচ্ছে সাইক্লোফসফামাইড প্রথম জিপিএ তে ডেসক্রাইব হয়েছিল। আপনারা এখন অনেকেই শুনছেন ডক্টর ফসির কথা। তো ডক্টর ফসি ছিলেন এই পেপারটির অন্যতম অথর। তো এটির ক্ষেত্রে দেখানো গেছিল যে যদি ওরাল ট্যাবলেট আকারে সাইক্লোফসফামাইড ব্যবহার করা যায় তাহলে 91% পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়েছে, 75% কেসে কমপ্লিট রেমিশন পর্যন্ত হয়ে গেছে। কিন্তু
ট্যাবলেট সাইক্লোফসফামাইড ব্যবহার করার পরও 50% কেসে কিন্তু রেমিশনের পরও এক বা একাধিক রিল্যাপস হয়েছে। 13% ক্ষেত্রে কিন্তু পেশেন্টরা অসুখ থেকে বা ট্রিটমেন্টের সাইড এফেক্ট থেকে মারা গেছেন। আর 86% পেশেন্টদের মানে ইররিভার্সিবল ফিচার, যে ক্রনিক কিডনি ড্যামেজ বা লাংসে হয়তো ক্রনিক ড্যামেজ হয়ে গেছে। আর প্রায় 42% ক্ষেত্রে কিন্তু সাইড এফেক্টস অফ ট্রিটমেন্ট হয়েছে। তো অসুখটাকে ওরাল সাইক্লোফসফামাইড ট্যাবলেট দিয়ে কন্ট্রোল করা গেছে, কিন্তু তার সাইড এফেক্ট এতটাই বেশি যে সেটি একটি ভয়ের কারণ। তো কিন্তু বহু বছর এই সাইক্লোফসফামাইড ট্যাবলেট আকারেই ব্যবহৃত হয়েছিল। এরপরে ইউভাস গ্রুপ যে প্রথম ট্রায়ালটি করে হচ্ছে যে তারা পালস সাইক্লোফসফামাইড আর হচ্ছে ডেলি ওরাল সাইক্লোফসফামাইড কে কম্পেয়ার করে দেখে। তো পালস সাইক্লোফসফামাইড এটা হচ্ছে ফেমাস একটি ট্রায়াল, সাইক্লপস ট্রায়াল বলা হয়। এটি কিভাবে করা হয়েছিল যে প্রথম 3 সপ্তাহে প্রথম 3টি ডোজ সাইক্লোফসফামাইডের 2 সপ্তাহ অন্তর অন্তর দেওয়া হচ্ছে। তারপরে 3 সপ্তাহ অন্তর অন্তর দেওয়া হচ্ছে 3 থেকে 6 মাস অবধি। তো এখানে দেখা গেছে যে যদি আমরা পালস সাইক্লোফসফামাইড ব্যবহার করি এবং খাওয়ার ক্ষেত্রে ডেলি সাইক্লোফসফামাইড ব্যবহার করি, তাহলে কিন্তু পেশেন্টের রেমিশনের চান্স মোটামুটি দুটোতেই এক। আর যদি বিভা স্কোর, যেটি দিয়ে ভাস্কুলাইটিসের ডিজিজ অ্যাক্টিভিটি ক্যালকুলেট করা হয়, দুটোর ক্ষেত্রেই সমান। কিন্তু যদি আমরা 6 মাসের পর কিউমুলেটিভ সাইক্লোফসফামাইড ডোজ ক্যালকুলেট করি, তাহলে ডেলি ওরাল সাইক্লোফসফামাইড খাবার ট্যাবলেট যেটা, সেটি প্রায় 15 গ্রাম, আর যদি পালস দেওয়া হয় সেটি প্রায় 8 গ্রাম, প্রায় অর্ধেকের কাছে পৌঁছে যাচ্ছে। তো এটি ইনফেকশন এবং অন্যান্য সাইড এফেক্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে এফেক্টের ক্ষেত্রে কোনো তফাৎ হচ্ছে না। তো সাইক্লোফসফামাইড যদি আমাদের দেওয়া হয়, তাহলে কিডনি ফাংশন এবং বয়সের জন্য কিছু কিছু ডোজ মডিফিকেশন করা হয়। যে যদি 60 বছরের নিচে হন এবং কিডনি ফাংশন নর্মাল হয়, তাহলে 15 mg পার কেজি দেওয়া হয়। আর যদি কিডনি ফাংশন খারাপ হয়, তাহলে কম দেওয়া হয়, 12.5 mg পার কেজি পার পালস দেওয়া হয়। আর যখন বয়স বাড়ছে 60 থেকে 70 বছরে 12.5 mg বা 70 এর বেশি হলে 10 mg পার কেজি ডোজ কম করে দেওয়া হয়। তো এই যে পালস ভার্সেস ওরাল সাইক্লোফসফামাইড সাইক্লোপস ট্রায়ালটি হয়েছিল, তো এদের এই পেশেন্টদেরকে লং টার্মে ফলো আপ করা হয়েছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে যাদের ওরাল সাইক্লোফসফামাইড দেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রে রিল্যাপসের চান্স একটু কম, এবং যাদেরকে পালস আইভি ইন্ট্রাভেনাস সাইক্লোফসফামাইড দেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রে রিল্যাপসের রেট একটু বেশি। কিন্তু এই যে রিল্যাপস হয়েছিল, এগুলো মানে লাইফ থ্রেটনিং বা অর্গান থ্রেটনিং ছিল না। তো আমরা দেখতে পারি যে রিস্ক অফ ডেথ দুটোর মধ্যেই কিন্তু মোটামুটি একই। তো সেই জন্য তারপরে থেকে ওরাল পালস ওরাল সাইক্লোফসফামাইড হচ্ছে স্ট্যান্ডার্ড অফ কেয়ার হয়ে গেছে, এবং ডেইলি ওরাল সাইক্লোফসফামাইড প্রায় ব্যবহার করা হয় না বললেই চলে। তো যে পেশেন্টদেরকে সাইক্লোফসফামাইড দেওয়া হয়েছে, সেই সব পেশেন্টদের কি কি সাইড এফেক্ট হতে পারে। তো এটি একটি বিশাল বড় সিরিজ, যে 1973 থেকে 99 সাল অবধি পেশেন্টদের রিক্রুট করা হয়েছিল এবং 2010 অবধি এদেরকে ফলো আপ করা হয়েছিল। তো দেখা গেছে যে নন মেলানোমা স্কিন ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, মূত্রথলিতে ক্যান্সার, এগুলির ইনসিডেন্স অনেকটা বেড়ে যায়। এবং যাদের ক্ষেত্রে 36 গ্রামের বেশি কিউমুলেটিভ সাইক্লোফসফামাইড ব্যবহার করা হয়েছে, তাদের ক্ষেত্রেই রিস্ক সব থেকে বেশি, এবং তাদের এই নন মেলানোমা স্কিন ক্যান্সার, ব্লাডার ক্যান্সার এবং মাইলয়েড লিউকেমিয়া পর্যন্ত হতে পারে। তো সেই জন্যই সবসময় যে বিভিন্ন ট্রায়াল হয়েছে, সেই ট্রায়ালের এম থেকেছে যে সাইক্লোফসফামাইডের ব্যবহারকে কিভাবে কমানো যায়। তো কতদিন পর্যন্ত এই ইন্ডাকশন ডোজ দেওয়া হয়। তো বিএসআর গাইডলাইন্স অনুযায়ী 3 থেকে 6 মাস, আর ইউলার গাইডলাইন্স বলছে যে 2 সপ্তাহ অন্তর অন্তর 3টে ডোজ, তারপরে 3 সপ্তাহ অন্তর অন্তর 3 থেকে 6টা ডোজ দেওয়া হয়। তো এরপরে যেটি মানে আমাদের সিনারিওকে পুরোপুরি ভাবে পাল্টে দিয়েছে হচ্ছে রিটুক্সিমাব। তো রিটুক্সিমাবের এই পেপার নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের 2010-এর এই ইস্যুতে দুটি পেপারই পাবলিশ হয়েছিল, রেফ ট্রায়াল আর রিটুক্সিভাস ট্রায়াল। তো রেফ ট্রায়ালে যেটি করা হয়েছিল যে প্রত্যেক সপ্তাহে 375 mg পার কেজি রিটুক্সিমাব দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় গ্রুপে, কম্প্যারিজন গ্রুপে ওরাল সাইক্লোফসফামাইড দেওয়া হয়েছিল, এবং 6 মাসে এদের যে রেজাল্টকে কম্পেয়ার করা হয়েছিল। তো এখানে দেখা যাচ্ছে যে মানে সমস্ত কেস যদি ধরা হয় এবং নতুন যে কেসগুলি সেগুলিকে যদি ধরা হয়, তো রিটুক্সিমাব আর সাইক্লোফসফামাইডের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই।
কিন্তু যদি রিল্যাপসিং কেসেস ধরা হয় তো সেইখানে রিটুক্সিম্যাব কিন্তু সাইক্লোফসফাইডের থেকে অনেকটাই বেটার। এবং রিটুক্সিভাস ট্রায়ালে যেটি করা হয়েছিল যে সিভিয়ার রেনাল ডিজিজ এবং নিউ, এখানে কিন্তু নিউ ওল্ড রিল্যাপসিং সবাইকেই নেওয়া হয়েছিল রেফ ট্রায়ালে। রিটুক্সিভাস ট্রায়ালে যারা নতুন প্রেজেন্ট করছেন এবং যাদের সিভিয়ার অসুখের ম্যানিফেস্টেশন আছে তাদের ক্ষেত্রেই দেওয়া হয়েছিল। তো এই ট্রায়ালেও দেখা যাচ্ছে যে সাইক্লোফসমাইড আর রিটুক্সিম্যাবের মানে রিটুক্সিম্যাব কিন্তু সাইক্লোফসমাইডের থেকে সুপিরিয়র ছিল না। আমরা যদি রেজাল্টে দেখি রেফ ট্রায়ালে পাওয়া গেছে যে রিটুক্সিম্যাব থেরাপি ওয়াজ নন ইনফেরিয়র টু ডেইলি সাইক্লোফসমাইড ট্রিটমেন্ট ফর ইন্ডাকশন অফ রেমিশন ইন সিভিয়ার অ্যানক্যাসুয়েটেড ভাস্কুলাইটিস মে বি সুপিরিয়র ইন রিল্যাপসিং ডিজিজ। আর রিটুক্সিভ্যাসে কি করা হয়েছিল যে রিটুক্সিম্যাব বেসড রেজিমেন ওয়াজ নট সুপিরিয়র টু স্ট্যান্ডার্ড ইন্ট্রাভেনাস সাইক্লোফসমাইড ফর সিভিয়ার অ্যানক্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস। তো দুটি গ্রুপেই যে দীর্ঘকালের রেমিশন রেট একই ছিল, আর শুরুতেই যে অসুখে ট্রিটমেন্টের সাইড এফেক্ট হচ্ছে সেটি রিটুক্সিম্যাব গ্রুপ বা সাইক্লোফসমাইড গ্রুপের মধ্যে কিন্তু কোনো তফাৎ ছিল না। তো একটি জিনিস মনে রাখতে হবে যে রেফ ট্রায়ালে কিন্তু সিরিয়াস পেশেন্টসরা ছিলেন না, যে অ্যালভিওলাস হেমরেজ যাদের ভেন্টিলেটরে সাপোর্ট দরকার বা রিনাল ফেলিয়ার যাদের ক্রিয়াটিনিন 4-এর ওপর চলে গেছে এইরকম পেশেন্ট কিন্তু রেফ ট্রায়ালে ছিলেন না। রিটুক্সিভাস ট্রায়ালে এরা এইরকম পেশেন্টরা ছিলেন। তো রিফ্র্যাক্টরি ডিজিজ আমরা কাকে বলবো? যে 4 সপ্তাহের পর দেখা যাচ্ছে যে তাদের অসুখ একই রকম অপরিবর্তিত রয়েছে, বা 6 সপ্তাহ পরে যে 50% কমেও যে কোনো অসুখ কমে যায়নি বিভাস করে, বা 3 মাসের পর দেখা যাচ্ছে যে তাদের পারসিস্টেন্ট ডিজিজ যে একটা মেজর অথবা বিভাস স্কোরিং এর 3টে মাইনর আইটেম রয়ে গেছে, তো তখন আমরা বলবো রিফ্র্যাক্টরি ডিজিজ। তো রিফ্র্যাক্টরি ডিজিজ হলে আমাদের লাইন অফ ম্যানেজমেন্ট হয়তো চেঞ্জ করতে হবে, যে সাইক্লোফসমাইড চললে সেখানে রিটুক্সিম্যাব ট্রাই করতে হবে, বা রিটুক্সিম্যাবে যদি হচ্ছে তাহলে সাইক্লোফসমাইড ট্রাই করা যেতে পারে। তো এরকম আমাদের যে লাইন অফ ম্যানেজমেন্ট সেটা চেঞ্জ করতে হবে। তো একটি ক্ষেত্রে কিন্তু রিটুক্সিম্যাবের আপার হ্যান্ড আছে, সেটি হচ্ছে যে যদি নাক কান গলার কিছু নিয়ে পেশেন্টরা আসেন। তো এই স্টাডিতে দেখা যাচ্ছে যে যারা কোনো নাক কান গলার কোনো ম্যানিফেস্টেশন নিয়ে এসছেন তাদের ক্ষেত্রে কিন্তু রিটুক্সিম্যাব যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো রেজাল্ট, ভার্সেস যারা সাইক্লোফসমাইড পেয়েছেন তাদের রেজাল্ট কিন্তু অতটা ভালো নয়। তো এই ক্ষেত্রে কিন্তু রিটুক্সিম্যাব হচ্ছে চয়েস অফ ট্রিটমেন্ট। এছাড়াও যেটি ব্যবহার করা হচ্ছে যে মাইকোফেনলেট মোফেটিলা সাইক্লোফসমাইড ইন্ডাকশন থেরাপিতে একটি ট্রায়াল করা হয়েছিল, এবং এখানে দেখা যাচ্ছে যে যদি এফেক্ট ধরা হয় তাহলে মাইকোফেনলেট কিন্তু সাইক্লোফসমাইডের থেকে কোনো অংশে খারাপ না, কিন্তু মাইকোফেনলেট ব্যবহার করলে রিল্যাপস রেট অনেক বেশি হতে পারে। তো এখানে আমি বিভিন্ন যে ট্রায়াল গুলো আছে সেগুলো একটি সারাংশ লিখেছি, আপনারা যখন পরে পাওয়ার পয়েন্ট পড়বেন তখন আপনারা দেখতে পারেন। সাইক্লপস ট্রায়াল আমরা অলরেডি ডিসকাস করেছি, রেফ ট্রায়াল, রিটুক্সিম্যাব ট্রায়াল ডিসকাস করেছি। তো মেপেক্স ট্রায়াল একটা করা হয়েছিল যে প্লাজমা ফেরেসিস ভার্সেস, আর এর সঙ্গে কম্পেয়ার করা হয়েছিল যে ইন্ট্রাভেনাস সলিমেড্রল, আর তার সঙ্গে তো সাইক্লোফসমাইড আর ওরাল স্টেরয়েড রয়েছে। মেপেক্স ট্রায়ালে দেখিয়েছিল হচ্ছে যে প্লেক্স কিন্তু অনেক বেশি সুপিরিয়র, যে পেশেন্টরা ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না 3 মাসের পর, কিন্তু লং টার্মে কিন্তু কোনো তফাৎ হয় না। তো অ্যাকিউটলি প্লাজমা ফেসে সুপিরিয়র। কিন্তু গত বছর একটি ট্রায়াল বেরিয়েছে যে পেক্সিভাস ট্রায়াল, তো সেখানে প্লাজমা ফেরেসিস করা হয়েছে এবং এই ট্রায়ালে কিন্তু দেখিয়েছে যে প্লাজমা ফেরেসিস কিন্তু সুপিরিয়র, মানে স্ট্যান্ডার্ড যে রেজিমেন তার থেকে সুপিরিয়র নয়। এবং এই ট্রায়ালে আরো একটি জিনিস দেখা গেছে যে যদি লো ডোজ স্টেরয়েড ব্যবহার হয় এবং হাই ডোজ স্টেরয়েড ব্যবহার হয়, তো আমরা যেটা ভাবি যে হাই ডোজ স্টেরয়েড সবসময় ভালো হবে তা কিন্তু না, লো ডোজ স্টেরয়েডও ইকুয়ালি ভালো, যদি তার সঙ্গে আমরা অন্যান্য রিটুক্সিম্যাব অথবা সাইক্লোফসমাইড ব্যবহার করি, এবং লো ডোজ স্টেরয়েডে সাইড এফেক্ট অনেক কম। তো এছাড়াও আছে যে নোরাম ট্রায়াল, যেখানে মিথোট্রেক্সেট ভার্সেস ওরাল সাইক্লোফসমাইড ব্যবহার হয়েছিল। তো এতে দেখা গেছিল যে মিথোট্রেক্সেট রেমিশন ইন্ডাকশনের জন্য নন ইনফিরিয়র, কিন্তু এটাও দেখা গেছিল যে মানে যদি খুব বেশি অর্গান থ্রেটনিং ডিজিজ হয় তাহলে মিথোট্রেক্সেট ব্যবহার করা যাবে না, এবং মিথোট্রেক্সেটের ক্ষেত্রে রিল্যাপস রেটও অনেক বেশি। MYCYC ট্রায়াল হয়েছিল যে আইভি সাইক্লোফসমাইড ভার্সেস মাইকোফেনলেট। তো মাইকোফেনলেট রেমিশন ইন্ডাকশনের জন্য কিন্তু সাইক্লোফসমাইড থেকে নন ইনফিরিয়র, কিন্তু রিল্যাপস রেট কিছুটা বেশি।
এরপরে আমরা আসবো যে মানে শুরু তো হলো, ইন্ডাকশন তো হলো, ইন্ডাকশনের পর আমরা মেনটেন কিভাবে করব। তো মেনটেনেন্সের ক্ষেত্রে বহু বছর ধরে হয় সাইক্লোফসমাইড বা অ্যাজাথায়োপ্রিন বা মিথোট্রেক্সেট এগুলি ব্যবহৃত হচ্ছিল। তো সব থেকে ইদানিং কালে যে গুরুত্বপূর্ণ ট্রায়ালটা এসছে হচ্ছে মেইনরিডজন স্টাডি। তো এটি কম্পেয়ার করেছে হচ্ছে রিটুক্সিমাব আর অ্যাজাথায়োপ্রিনকে। তো এখানে পেশেন্টরা রেমিশনে চলে যাওয়ার পর 6 মাসে যে কোনো প্রোটোকলে, সাইক্লোফসমাইড প্রোটোকলে বা রিটুক্সিমাব প্রোটোকলে যদি রেমিশনে যাচ্ছে, রেমিশনের পর তাদেরকে রিটুক্সিমাব দেওয়া হচ্ছে। তো প্রথমে 0 এবং 14 নম্বর দিনে 500 mg রিটুক্সিমাব দেওয়া হচ্ছে, আর তারপর 6 মাস, 12 মাস এবং 18 মাসের পর প্রত্যেক 6 মাসে রিটুক্সিমাব দেওয়া হচ্ছে, অথবা এদেরকে অ্যাজাথায়োপ্রিন দেওয়া হয়েছে 22 মাস অবধি। তো এখানে দেখা যাচ্ছে যে যারা রিটুক্সিমাব পেয়েছিলেন তাদের ক্ষেত্রে সাস্টেইন রেমিশন হচ্ছে, ভার্সেস যারা অ্যাজাথায়োপ্রিন পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রিল্যাপস রেট বেশি। তো এটি একটি ল্যান্ডমার্ক স্টাডি, যার ফলে রিটুক্সিমাব রেমিশনের জন্য আজকাল ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে। তো এরপরে এটি এই মেনরিডজন স্টাডি যে লং টার্ম ডেটা, দীর্ঘকালীন ডেটাও এতে দেখা গেছে যে পেশেন্টদের 5 বছর অবধি যদি ফলো আপ করা হয় তাহলে যারা রিটুক্সিমাব পাচ্ছেন তাদের ক্ষেত্রে রিল্যাপস রেট অনেকই কম, এবং যারা অ্যাজাথায়োপ্রিন পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু রিল্যাপস রেট বেশি। তো সার্ভাইভালের ক্ষেত্রেও যদি দেখা যায় তাহলে কিন্তু রিটুক্সিমাব অ্যাজাথায়োপ্রিনের থেকে অনেকটাই বেটার। তো এরপরে প্রশ্ন আসছে যে প্রত্যেক 6 মাসে রিটুক্সিমাব কি দেওয়া দরকার, নাকি যখন দরকার তখনও রিটুক্সিমাব দিলে হয়, কারণ পেশেন্টরা রেমিশনে আছেন। তো এটি মেনরিডজন 2 যে ট্রায়ালটা হয়েছিল তাতে যে ট্রায়াল ইনভেস্টিগেটরসরা করেছিলেন যে CD19 বি লিম্ফোসাইট ব্লাডে মাপছিলেন, অথবা অ্যানকা যখন আবার ব্লাডে চলে আসছে তখন মাপছিলেন, অথবা অ্যানকা টাইটার আগে যা ছিল তার থেকে যদি অনেক গুণ বেশি বেড়ে যায় প্রত্যেক 3-4 মাসে যদি টেস্ট করা যায়, তখন সেই সময় রিটুক্সিমাব দেওয়া। তো এটা দেখা গেছে যে যাদের প্রত্যেক 6 মাসে দেওয়া হচ্ছে এবং ভার্সেস যাদের এই ক্ষেত্রে দেওয়া হচ্ছে তাদের মধ্যে কিন্তু রিল্যাপস রেট খুব একটা বেশি তফাৎ নেই। তো তার থেকে এটাই প্রমাণিত হয় যে ইন্ডিভিজুয়ালি টেলার্ড রেজিমেনেও দেওয়া যায়, কিন্তু কতদিন অবধি রিটুক্সিমাব দেওয়া হবে এখনো পর্যন্ত সেটা ক্লিয়ার নয়, কারণ বেশিরভাগ ট্রায়ালই 5 বছর অবধি দেখা গেছে পেশেন্ট ফলো আপ করা হয়েছে পেশেন্টদের। তো এরপরে আমি ওই পেক্সিভাস ট্রায়াল যেটি বললাম সেটি বলছি যে পেশেন্টদের প্লাজমা এক্সচেঞ্জ ভার্সেস নো প্লাজমা এক্সচেঞ্জে দেখা গেছে যে এর মধ্যে কোনো তফাৎ নেই যদি ডিফিউজ অ্যালভিওলার হ্যামরেজ বা রিনাল ফেলিয়ার নিয়ে আসছেন। আর যদি গ্লুকোকর্টিকয়েড রেজিমেনে দেখা যায় তাহলে রিডিউস ডোজ আর স্ট্যান্ডার্ড ডোজের মধ্যেও কোনো তফাৎ নেই। তো প্লাজমা এক্সচেঞ্জ ইনসিডেন্স অফ ডেথ বা এন্ড স্টেজ কিডনি ডিজিজের প্রপোর্শন কিন্তু কমায়নি। আর গ্লুকোকর্টিকয়েড যদি কম ডোজে ব্যবহার করা যায় তাহলেও কিন্তু ডেথ বা এন্ড স্টেজ কিডনি ডিজিজের ক্ষেত্রে লো ডোজ গ্লুকোকর্টিকয়েডও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো এখানে আমরা আরো যে যে ট্রায়ালস গুলো আছে সেইগুলি আমি লিখেছি, কিন্তু আমি খুব একটা ডিটেলস এতে যাচ্ছি না। অ্যাজাথায়োপ্রিন ভার্সেস মিথোট্রেক্সের দেখা হয়েছিল ভিজেন ট্রায়ালে, এখানে রিল্যাপস রেট মোটামুটি এবং টক্সিসিটি দুটোর ক্ষেত্রেই একই। সাইকাজারেম ট্রায়াল যেখানে ইন্ডাকশন ওরাল গ্লুকোকর্টিকয়েডস এর পরে ওরাল সাইক্লোফসমাইড দেওয়া হয়েছিল পেশেন্টদের, অথবা অ্যাজাথায়োপ্রিন। তো এখানেও রিল্যাপস রেট তো এর পরেই ওরাল সাইক্লোফসমাইড মেইনটেনেন্সের থেকে অ্যাজাথায়োপ্রিন মেইনটেনেন্সে শিফট করা হয়। এখানে আছে মেনরিডজন 1, মেনরিডজন 2, তারপরে মেনরিডজন 3, তারপরে রিটাজারেম ট্রায়াল হয়েছে। তো রিটাজারেমে দেখা গেছে যে রিটুক্সিম্যাব হচ্ছে রিল্যাপস প্রিভেনশনের ক্ষেত্রে ভীষণভাবেই সুপিরিয়র অ্যাজাথায়োপ্রিনের কম্প্যারিজনে। তো তাহলে সামারিতে আমরা যেটা বলবো যে রেমিশন ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা সাইক্লোফসমাইড বা রিটুক্সিমাব দুটোই ব্যবহার করতে পারি, যেখানে ইএনটি ম্যানিফেস্টেশন আছে, বা যেখানে যদি ইয়াং পেশেন্ট হয়, বাচ্চা হয়, সেই ক্ষেত্রে আমরা হয়তো রিটুক্সিমাবকে প্রেফার করব সাইক্লোফসমাইডের থেকে। কিন্তু সাইক্লোফসমাইড সবসময় টাইম টেস্টেড মলিকিউল। যদি সিভিয়ার রিনাল ম্যানিফেস্টেশন হয় তাহলে সাইক্লোফসমাইড এবং রিটুক্সিমাব হয়তো অনেক সময় কম্বিনেশনও দেওয়া হয়, কিন্তু মনে রাখতে হবে যে এই দুটি কম্বিনেশন যখন ব্যবহার করা হচ্ছে তো আমাদের দেশে ইনফেকশনের রিস্কও কিন্তু অনেক অনেক বেশি।
আর অনেক সময় এমপিও তে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে, তো মাইল্ড এমপিও ডিজে মাইক্রোফেনেট ব্যবহার করা হতে পারে, এবং কখনো কখনো সিলেক্টেড কেসে প্লাজমাফেরেসিস ব্যবহার করা হতে পারে। এবং রেমিশনের মেইনটেনেন্সের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে মোটামুটি রিটুক্সিম্যাব প্রত্যেক 6 মাস বা যখন প্রয়োজন তখন 500 mg করে দেওয়া এরই কাছাকাছি পৌঁছচ্ছে। তো এর সঙ্গেই আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি।